নমস্কার। শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে। আরাবুলকে সাসপেন্ড করার পরের দিনই আরাবুল এবং তার ছেলের বিরুদ্ধে পুলিশ খুনের মামলা পর্যন্ত রুজু করেছে। অর্থাৎ হয়তো আরাবুলের আর একবার গ্রেপ্তারি শুধুমাত্র কিছু সময়ের ওপর নির্ভর করছে বা ওর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এবার এই যে দুজনকে সাসপেন্ড করা হলো, আমি নিঃসন্দেহে তার কারণগুলো খতিয়ে আপনাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব। কারণ তৃণমূল কংগ্রেস এদের যখন সাসপেন্ড করেছে কোনো কারণকে সামনে আনেনি, দল এদের নিলম্বিত করেছে। তাই সাসপেনশন নিয়ে নানা মত উঠে আসছে। আমি আগে এদের অতীতটা বলি, আর কি রাজনীতির অতীত, তাহলে আপনাদের টানতে সুবিধা হবে। দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের এই বিটটা করি প্রায় ওই তৃণমূল কংগ্রেস যবে প্রতিষ্ঠা পেয়েছিল তারপর থেকেই। তখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন মন্ত্রী ছিলেন কেন্দ্রে, বা পরবর্তীকালে ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসের বিটটা অনেকটা সেটা হয়তো চলেও গেছে। যে বিট বলতে যা বোঝাতো রোজ যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে যাওয়া, কালীঘাটের বাড়ি, রোজ সেখানকার সব নেতারা ভিড় করতেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি একটা ঘেরাটোপের মধ্যে ঢুকে গেলেন, ওখানে প্রেস মিটও হতো না, চলে গেছিল হচ্ছে বাইপাসে। তো যখন ওই বাড়িতে আমরা যেতাম, রোজ দুজন মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস সামলাতেন। প্রথম দিকে সামলাতেন হচ্ছে নির্মল মাঝি, তো পরের দিকে সেটা নির্মল মাঝি এবং শান্তনু সেন, এই দুজন মিলেই দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস আমরা সামলাতে দেখেছি। ঠিক যেমন রোজ মদন মিত্রও আসতেন, কারণ এই প্রতিদিন সাংবাদিক সম্মেলনের পর আমাদের খাওয়া দাওয়া, ওই সিঙ্গারা চা খাওয়া হতো, সেটা মদনদা রোজ ব্যবস্থাপনায় ছিলেন। আমি এটা কেন বলছি, কারণ এই শান্তনু সেন বাদ হয়ে যাওয়ার পর নানা রকম লবি, উনি কি অভিষেক ঘনিষ্ঠ, এই কথাগুলো সামনে চলে আসছে। তাই আমার এই প্রসঙ্গের অবতারণা। একইভাবে আরাবুল ইসলাম, একে আমি দেখতাম হচ্ছে পার্থ চ্যাটার্জির ঘরে। পার্থদা তখন বিরোধী দলনেতা ছিলেন তৃণমূল ক্ষমতায় আসার পর 2006, 7, 8 এরকম সময়। তো সেই সময় পার্থদার যে বিরোধী দলনেতার ঘর, সেখানে আরাবুল চুপচাপ বসে থাকতেন। আরাবুল রাজনীতিতে পার্থ চট্টোপাধ্যায় লোক হিসাবেই অনেক বেশি পরিচিত ছিলেন। দেখুন, দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, সবাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হবেনি লোক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার নানা সেতুর মধ্যে উনি কিন্তু পার্থদার একেবারেই খুব ঘনিষ্ঠ শিবিরে ছিলেন। এবার দেখুন, রাজনীতিতে একটা জিনিস আছে, রাজনীতিতে আর শেষ পর্যন্ত কেউ কারোর লোক বলে কিছু হয় না। রাজনীতির গতি যেমন বাড়ে, তেমনই কিন্তু এই শিবিরগুলোও পাল্টে যায়। আর এখানে তো একা মমতা বন্দ্যোপাধ্যায় বা এই সব যে সমস্ত দল, সেখানে তো আঞ্চলিক দল, একটা নেতার নামেই দল, এখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই দল। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে কিন্তু ইদানিং যেটা বুঝিয়ে দিয়েছেন যে দলে আর কোনো ভরকেন্দ্র নেই, তিনি একা। তিনি একবার জাতীয় তাদের কর্মসমিতির বৈঠকে বলেছেন, তারপর তিনি কিন্তু বিধায়কদের সঙ্গে বৈঠকেও বলেছেন একই কথা, অর্থাৎ দলের আর কোনো ভারকেন্দ্র নেই, তিনি দল পরিচালনা করবেন। তো আজকে যখন শান্তনু সেনকে সাসপেন্ড করা ছিল, এটা আপনারা বলতে পারেন শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। উপযুক্ত সময়ে রাজনীতিতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হয়। ধরুন, অনেক আগেও একটা ঘটনা ঘটে থাকলেও সবসময় রাজনীতিবিদরা সেটা কিন্তু পদক্ষেপ গ্রহণ করেন না, উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আমি কেন বলছি, আরজিকর কাণ্ড, ওই অভয়ার খুন এবং ধর্ষণের কাণ্ড সারফেসে আসার পর শান্তনু কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শুরু করেন। সন্দীপ ঘোষ, তার দুর্নীতি, তার মেয়েকে পার্সোনালি হ্যারাস করেছেন, সন্দীপ ঘোষের আমলে কি কি অরাজকতা হয়েছে, কি কি অনিয়ম হয়েছে, উনি কিন্তু রোজ বলতে থাকেন। তো সেই সময় আমরা দেখেছিলাম শান্তনু সেনকে দলীয়, উনি যে মুখপত্রের দায়িত্ব ছিলেন, সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। কারণ এই অভয়ার মৃত্যুর পর কিন্তু যে নাগরিক আন্দোলন হয়েছিল, তাতে কিন্তু এই সরকার এবং তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্ট ডিফেন্সিভ হয়ে যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন এরা চাইছে বাংলাদেশের মতো এখানেও একই ঘটনা ঘটাতে, এবং তিনি নিজে ছুটে গিয়েছিলেন কিন্তু ওই ডাক্তারদের যেখানে অনশন হচ্ছিল,
সেখানে উনি সল্টলেকে ছুটে গিয়েছিলেন। ফলে কতটা চাপ তার উপর ছিল বোঝা যাচ্ছে, এবং তার বাড়িতে মিটিং করতে হয়েছিল, পুলিশ কমিশনারকে সরাতে হয়েছিল এই আন্দোলনের চাপে। তো সেখানে শান্তনু সেনের ক্রমাগত, যদিও উনি যে মুখ খুলছিলেন, তাতে কিন্তু স্বাস্থ্য দপ্তরকেও আরো বিরুদ্ধে যে অভিযোগ তাতেই শিলমোহর পড়ছিল। এখনো পর্যন্ত ইন্টারেস্টিং এই বিষয়ে আপনাদের আর কি একটা পয়েন্ট, সন্দীপ ঘোষের এত দুর্নীতি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট, তা সত্ত্বেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকারের যে অনুমতি দেওয়ার কথা সেটা কিন্তু এখনো রাজ্য সরকার দেয়নি সন্দীপ ঘোষের বিরুদ্ধে। অর্থাৎ সন্দীপ ঘোষের দুর্নীতি হওয়ার পর, সন্দীপ ঘোষের দুর্নীতিতে গ্রেপ্তারি হওয়ার পরও কিন্তু রাজ্য সরকারের তরফে সেই অনুমতিটা দেওয়া হয়নি। কারণ সন্দীপ ঘোষের দুর্নীতি মানে হচ্ছে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি, যে দপ্তরের দায়িত্বে স্বয়ং আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সন্দীপ ঘোষ যে দুর্নীতি করেছে, একা করেছে সেটা তো হতে পারে না, তাতে স্বাস্থ্য দপ্তরে নানা কর্মকর্তার যোগ থাকে। এবং শান্তনু যখন এই কথা বলছিলেন তখন বিরোধীদের হাতে আরো অস্ত্র চলে আসে, ফলে শান্তনু কিন্তু তখনই নিজের ব্রিজটা পুড়িয়ে ফেলেছিলেন। পরবর্তীকালে আমরা কি দেখলাম, কতগুলো ঘটনা যদি আপনারা পরপর সাজান বুঝতে পারবেন। এই আরজিকর কাণ্ডে যে সমস্ত শিল্পী, কলা কুশলী তারা রাস্তায় নেমেছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই আর প্রোগ্রাম পাচ্ছেন না। সেটা তৃণমূলের মঞ্চ থেকে বলা হচ্ছে, সেটা সরকারি অনুষ্ঠানেও অনেক সময় আমরা দেখেছিলাম যে এই গান মেলা, তাতেও অনেকে সুযোগ পাননি, ডাক পাননি। এবার এবং ফিল্ম ফেস্টিভ্যাল যত বড় করে করা হয়, যত শিল্পীরা ডাক পেতেন, এবার কিন্তু ফিল্ম ফেস্টিভ্যাল আর নেতাজি ইন্ডোরে না করে একটা অন্য হলে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে এত ক্যাপাসিটি নেই। এবং কিন্তু যারা এই নাগরিক আন্দোলন যারা নেমেছিলেন তারা কিন্তু সবাই অনুপস্থিত ছিলেন। অর্থাৎ ওই সময় যাদের এই পদক্ষেপের ফলে তৃণমূল কংগ্রেস বা সরকার চাপের মধ্যে পড়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদেরকে আর স্পেয়ার করতে রাজি নন। সেটা শান্তনু আমার জানি না সেটা বুঝতে পেরেছিলেন না, কিন্তু পারেননি। উনিও বহুদিনের পলিটিশিয়ান, উনি কাউন্সিলর, উনি সাংসদ ছিলেন, ফলে ওনার কিন্তু বোঝা উচিত ছিল, ওনার কিন্তু হাওয়ার গতি বোঝা উচিত ছিল। আমার মনে হয় শান্তনু সেটা বুঝে উঠতে পেরেছিলেন, এবং তিনি ওই দ্বিতীয় যেটা ভেবেছিলেন আরেকটা ভরকেন্দ্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরার চেষ্টা অনেক বেশি করে করছিলেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরো কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের দিন উনি অনেকক্ষণ বাইরে অপেক্ষা করার পর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা পান, এবং তারপরে ডায়মন্ড হারবারে স্বাস্থ্যক্ষেত্রে উনি একটা ভূমিকা নেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে শিবির হচ্ছে, বা তার আগে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবার একটা আগের যে স্বাস্থ্য প্রোগ্রাম, সেখানে আর কি তিনি সাজিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আগের বার তার নাম পর্যন্ত কার্ড থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। ফলে আমার মনে হয় এটা অনেক বেশি শান্তনুর ভেবেছিলেন হয়তো যে ওইখানে ধরলে আরেকটা ভরকেন্দ্র ভেবে তাহলে হয়তো তিনি এই যাত্রায় রক্ষা পাবেন। কিন্তু না, সেটা আমি বারবার করে যেটা বলছি, রাজনীতিতে সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। ফলে এখন তৃণমূল কংগ্রেস নিজেদেরকে অনেক গুছিয়ে নিয়েছে, তৃণমূল কংগ্রেস। তাই জন্য এখন যে কোনো বড় পদক্ষেপ করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই। তাতে বার্তা দেওয়া যায় যে দলের বিরুদ্ধে যদি কেউ যায়, দলকে যদি কেউ বিপদে ফেলে, তাহলে দল তাকে স্পেয়ার কিছু অবস্থাতেই করবে না। দেখুন, কুণাল ঘোষ কিন্তু ওই সময় দাঁড়িয়ে দু তিনজন বুক চিতিয়ে লড়েছিলেন। আপনাদের ভালো লাগতে পারে, মন্দ লাগতে পারে, কুণাল ঘোষ তার মধ্যে একজন। তাই কুণালকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার পরও কিন্তু আবার সাধারণ সম্পাদকের পদ ফিরিয়ে দেওয়াও হয়েছে। তাই কুণালের যে ভূমিকা, হয়তো কুণাল কোনো বাড়তি কথা বলেছেন বলে তাকে সাধারণ সম্পাদকের পদ কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু তারপর কিন্তু তাকে আবার সেই পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। কুণাল হাওয়ার গতি বুঝতে পেরেছেন, তাই জন্য তিনি এখন ভরকেন্দ্র ক্যামাস্ট্রেট থেকে আবার উনিও কালীঘাটে সরে গেছেন। এবার আসা যাক আরাবুলের কথায়। আরাবুল সবসময় ওই রেজ্জাক মোল্লার কথায় তাজা ছেলে। তো সেখানে আরাবুল ইসলামের প্রথম বলা যেতে পারে রাজনৈতিক জমি নড়ে যায়, সেখানে আইএসএফ বেড়ে ওঠায়, নওয়াজ সিদ্দিকীর দল বেড়ে ওঠায়, এবং ভাঙড়ে আসন পাওয়ার পরই আরাবুলের রাজনৈতিক কিন্তু জমি অনেক নড়ে যায়, বা তৃণমূল কাছেও আরাবুলের রাজনৈতিক দর অনেক কমে যায়। সেই ভাঙড় পুনরুদ্ধারের জন্য
তৃণমূল কংগ্রেস কিন্তু শওকতের ওপর নির্ভর করেছে, যে একটা সময় সিপিএম এর পার্টি সদস্য ছিলেন শওকত, তার উপরে নির্ভর করেছে। এবার আরাবুল, আমরা দেখেছিলাম অনেক মিডিয়া দেখলাম বলছে আরাবুল ইসলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত। মমতা বন্দ্যোপাধ্যায় এখন সরকার চালাতে গিয়ে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের তো দল সবাই অনুগত, ফলে মমতা শিবিরের আরাবুল এবং ওই শিবিরের অভিষেক, এগুলো খুব আর কি একজনকে একজন সাসপেন্ড করালো, ওইদিকে একজনকে সাসপেন্ড করালো, এর কোনো মানে নেই বা এর কোনো বলা যেতে পারে রাজনৈতিক আপনি যদি বলেন কোনো যুক্তি নেই। কারণ আরাবুল দুদিন আগেই আমরা দেখেছিলাম আইএসএফ কর্মী খুনের ঘটনায় উনি জেল খেটে এসেছিলেন। তো যে জেল খেটে যে আসে দুদিন আগে, সে কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক হয়ে যান লোক সেখানে দাঁড়িয়ে? ফলে এবং তার আগেও, এইটা প্রথমবার নয়, আরাবুল এর আগেও সাসপেন্ড হয়েছিলেন। আরাবুলের তো কীর্তির শেষ নেই, জগ ছুড়ে মেরেছিলেন, ফলে আরাবুলের নানা কীর্তি, গুন্ডামি বাহিনীতে ওরা এবং ওনার ছেলের নানা কীর্তি। তাই 2026 সালের বিধানসভা ভোট যখন আবার আসছে দোরগোড়ায় এবং তৃণমূল কংগ্রেস যখন আবার ভাঙড়ের সিট পুনরুদ্ধার করতে চাইছে, সেই জায়গায় তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো সময় দুটো ভরকেন্দ্র রাখতে চাইছে না ভাঙড়ে। তারা শওকতের ওপরই নির্ভর করছে, সেখানে আরাবুল শওকতকে ডিস্টার্ব করছে। এইটা তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই মেনে নেবেন না। কারণ আইএসএফ কিন্তু যত বাড়বে, সেটা তৃণমূলের কাছে সব থেকে বলা যেতে পারে আশঙ্কার কারণ, সেটা সব থেকে আতঙ্কের কারণ। কারণ এই মুসলিম ভোট ব্যাংক হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোর ভোট ব্যাংক। সেটা যদি এই বাঙালি মুসলমানদের ভোট নওশাদ সিদ্দিকীর দল কেড়ে নেয়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালে বিধানসভার ভোট যেটা অনেক কঠিন হয়ে যাবে। তাই যে কোনো মূল্যে তিনি নওশাদকে ঠেকাতে চান, এবং ঠেকাতে চান বলেই আপাতত তার বাজি হচ্ছে শওকত মোল্লা, সেখানে আরাবুল নয়। তাই 1 তারিখ আরাবুল সঙ্গে শওকতের যে গোলমাল, এবং আরাবুল তারপর এফআইআর পর্যন্ত করেছিলেন শওকতের নামে, দল সেটা ভালোভাবে নেয়নি। আপাতত আবারও বললাম, রাজনীতিতে কেউ কারোর লোক পার্মানেন্টলি হয় না। সেই যে আমি আপনাদের আগের কথা বলেছিলাম, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দল পুরোপুরি চালাচ্ছেন 2026-এর দিকে ফোকাস করে। ওখানকার কোনো রাজনৈতিক জমি যাতে তার নরম না হয়, তিনি যেমন একদিকে দেখবেন, অন্যদিকে কে তার সঙ্গে অসময়ে পাশে ছিল সেটাও কিন্তু তিনি নজর করবেন। তাই আপাতত বলা যেতে পারে আরাবুল আর শান্তনুকে বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তিনি দলের অন্যান্য অংশের কাছেও তিনি স্পষ্ট বার্তা পৌঁছে দিলেন। দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।